Okay, I think we are live now. So, hello everyone, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছো। আমি অনেক 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 বেশি ভালো আছি। জাস্ট একটু গলা ব্যথা। আর হচ্ছে আমরা যারা জয়েন করছি তারা একটু কাইন্ডলি তাড়াতাড়ি জয়েন করে ফেলি। কারণ আমাদের সামনে অনেক বেশি পড়া, হ্যাঁ? অনেক কিছু কিন্তু এখনো চ্যাপ্টার 5 এর বাকি আছে। অনেক কিছু পড়তে হবে, অনেক কিছু পড়ে আসছি। শুধু চ্যাপ্টার 5 ও তো না, আমাদের তো আরো অনেক চ্যাপ্টার শেষ করতে হবে। সো যারা আছো না কেন একটু জলদি করে চলে আসবা, হ্যাঁ? উইদিন চেষ্টা করবা উইদিন 5 মিনিটস 4টা 5 এর মধ্যে যাতে আমরা সবাই একদম রেডি হয়ে থাকতে পারি। আর তোমরা যেটা করবা সেটা হচ্ছে বইটা খুলে রাখবা, বইটা নিয়ে বসবা যাতে তুমি বইয়ের সাথে সাথেও মিলিয়ে নিতে পারো, হ্যাঁ? যে কোথায় কি হচ্ছে না হচ্ছে। তো যারাই জয়েন করছো না কেন জলদি করে জয়েন করে ফেলো আর তোমাদের ফ্রেন্ডদেরকে টুক করে একটা মেনশন করে দাও ছোট করে, যাতে আমরা একসাথে ক্লাস করতে পারি। ঠিক আছে? ইন দ্য মিন টাইম আমি একটু আমার প্রিপারেশন নিয়ে নিই। আর তোমরাও দরকার হলে প্রয়োজন হলে বইটা খুলে জাস্ট বইয়ের পেজগুলো উল্টাতে থাকো। ঠিক আছে? ক্লাসে এসে সালাম না জানাই যে আসসালামু আলাইকুম ভাই, আসসালামু আলাইকুম ভাই, কেমন আছেন, এই আছেন সে আছেন না জানাই যেটা করতে পারো, বইটা খুলে বইয়ের পেজগুলো উল্টাতে পারো, জাস্ট একটু চোখ বুলাইলেও হবে, হ্যাঁ? একটু করে চোখ বুলাইলেও ইনাফ। ঠিক আছে? তো তোমরা টুক করে মেনশন করে দাও কাউকে, আর যদি কারো মেনশন করতে মনে না চায়, মনে করো মেনশন করার দরকার নেই, তুমি জাস্ট করে বইটা বের করে বইটা একটু উল্টাতে থাকো। চ্যাপ্টার 5 বের করে যে আমরা কি কি পড়লাম না পড়লাম একটু উল্টাতে থাকো। ঠিক আছে? তোমার কাছে যে বই আছে না কেন, মাহবুবুর রহমান স্যারের বই থাকলে মাহবুবুর রহমান স্যারের বই, মুজিবুর রহমান স্যারের বই থাকলে মুজিবুর রহমান স্যারের বই, বা টেক্সট বই থাকলে টেক্সট বই, সবগুলো একটু আস্তে আস্তে উল্টানোর চেষ্টা করো। আমি আশা করি তোমরা বাসায় কেউ পড়াশোনা করো না। তো এই জন্য এখন ক্লাসের মধ্যে যেহেতু সময় আছে, একটু 5 মিনিট সময় দিয়েছি আমরা, তোমরা যেটা করো বইটা খুলে একটু বইটা নিয়ে পড়াশোনা শুরু করো। ঠিক আছে? আমরা কিছুক্ষণ ওয়েট করছি বাকিদের জন্য, ওরা আসলে আমরা শুরু করে দিব। আজকে অলমোস্ট আমাদের 10 নম্বর ক্লাস এই চ্যাপ্টারের উপর। সো অনেকগুলো ক্লাস করে ফেলছি, আর ইনশাল্লাহ সামনে আরো বেশ কিছু ক্লাস হবে, মিনিমাম তো 20 ক্লাস হবেই এই চ্যাপ্টারের উপর। সো আরো 10টা ক্লাস লাগবে আই থিঙ্ক, কারণ এখানে আরো প্রোগ্রামিং এর এখনো ডিপে যাই নাই আমরা। প্রোগ্রামিং এর আরো গভীরে যাব, গভীরে গিয়ে আমি কোয়েশ্চেন গুলো অ্যান্সার করার চেষ্টা করব। এন্ড অবভিয়াসলি তোমাদের বোর্ডে কোন কোয়েশ্চেন আসে, কি টাইপের কোয়েশ্চেন আসে, এগুলো তো বলে দিবই। ঠিক আছে? আমি একটু দেখে ফেললি কয়জন কমেন্ট করছো। আসসালামু আলাইকুম। হ্যাঁ, ওয়ালাইকুম আসসালাম। ভালো আছি, আমি ভালো আছি, আমি ভালো আছি, অনেক ভালো আছি। তোমরাও সবাই অনেক ভালো আছো আশা করি। কিছুক্ষণ ওয়েট করছি, হ্যাঁ? মাত্র 61 জন, মিনিমাম 100 জন না হলে কি ক্লাস হয়? ম্যাক্সিমাম উপস্থিতি আজকে তাহসিনুল ইসলাম। আচ্ছা, তোমাদের তো মনে হয় অন্যান্য কোর্সের স্টুডেন্টরা ক্লাস করো, তো এই জন্য মেবি আজকে উপস্থিতি কমে যাচ্ছে আস্তে আস্তে। ভাইয়া, আমাদের পিসিতে কোড ব্লকস ইনস্টল করছি কিন্তু সেটা চালু হচ্ছে না, একটু বলবেন প্লিজ? কোড ব্লকস ইনস্টল করেছো কিন্তু চালু হবে না কেন? অনেকের যেটা প্রবলেম হয় বা হতে পারে সেটা হচ্ছে ইনস্টল করার পরে কোড রান করতে পারে না, কারণ ওখানে জিসিসি কম্পাইলার যেটা আছে সেটা ডাউনলোড করা থাকে না অনেকের। অনেকের পিসিতে জিসিসি কম্পাইলার নামে একটা শুধু কোড ব্লকস তো হচ্ছে আইডিই, মানে যেখানে কোড লিখবা, বাট এটাকে কম্পাইল করার জন্য একটা কম্পাইলার দরকার হয়। আমরা পড়েছি না কম্পাইলার? কম্পাইলার দরকার হয় যে এটাকে কনভার্ট করবে, ট্রান্সলেট করে দিবে। তো অনেকের পিসিতে এই কম্পাইলারটা ইনস্টল করা থাকে না। তোমরা যেটা করবা, গুগলে গিয়ে গুগলে গিয়ে গুগলে গিয়ে সার্চ করবা। ঠিক আছে? গুগলে গিয়ে সার্চ করবা যে এরকম কোড ব্লকস ই করতে পারছো না, তুমি কম্পাইল করতে পারছো না। ঠিক আছে? বা কম্পাইল বাটন কাজ করছে না, এটা লিখে সার্চ করলেই তুমি পেয়ে যাবে সবকিছু। ওকে, 78 স্টুডেন্টস, 81, ভেরি গুড। 80 জন ক্রস করেছি আমরা। আর কিছুক্ষণ ওয়েট করে আমরা শুরু করে দিব। ভাইয়া, আমাদেরকে জুমে নিয়ে ক্লাস করান, দ্য ডিসিশন ইজ নট মাইন টু টেক। ওকে, তোমাদের জুমে নিয়ে ক্লাস করানোর ডিসিশনটা এটা স্কুল অথরিটির উপর ডিপেন্ড করছে।
সো তোমরা ওনাদেরকে রিকোয়েস্ট করতে পারো। টেম স্কুল যেটা ডিসিশন নিবে সেটাই আমাদের মানে মেনে চলতে হবে। কিছু পোলাপানদের রাস্তায় দেখলাম। আচ্ছা, কিছু পোলাপানদের রাস্তায় দেখছো? আচ্ছা, ঠিক আছে, সমস্যা নেই। ওকে, আর কে কে আছো দেখি। 87, 86। আমরা কিছুক্ষণ ওয়েট করছি। অনেকে আবার মনে করে কি যে হয়তো 10 মিনিট পরে ক্লাস শুরু হবে, শুরু হতে হতে সময় লাগবে, একটু পরে জয়েন করি, এই জন্য হয়তো কিছু লেট হয়, বা অনেকের হয়তো সেট আপ করতে করতে একটু লেট হয়। ঠিক আছে, জুম লিংকে ফেসবুকে ঢুকতে একটু লেট হয়। আপনি একটু পুরোটা পিসিতে দেখিয়ে দিয়েন কে কি বলছো। আচ্ছা, ঠিক আছে, আমি দেখিয়ে দিব আরো কিছুক্ষণ পরেই। আরো 2-একটা ক্লাস নেই, আমি ইনশাল্লাহ একদম A to Z কিভাবে হয় সেটা দেখিয়ে দিব। মোটামুটি আমরা গত ক্লাসে একটা সি প্রোগ্রামের স্ট্রাকচার দেখেছিলাম, বা কিভাবে কয়টা অংশ থাকে, কোন অংশে কি কি লিখতে হয়, এই জিনিসগুলো দেখেছিলাম। বাট যেখানে বেসিক্যালি আমাদের একটা প্রোগ্রাম লিখতে হলে, একদম বেসিক প্রোগ্রাম লিখতে হলে কিছুই লাগে না, জাস্ট হচ্ছে ওই আমাদের লিঙ্ক সেকশনটা দরকার হয়, আর হচ্ছে আমাদের মেইন সেকশনটা দরকার হয়। এই 2টা সেকশন লিখলেই তোমার একটা প্রোগ্রাম চলবে। বাট প্রোগ্রাম যখন বড় হবে, আরো অনেক কিছু অ্যাড করবা, তখন দেখা যায় যে এই অনেক কিছু অ্যাড করতে হয়, এই 2টা সেকশনে কাজ হয় না। ঠিক আছে, ডকুমেন্টেশন সেকশন তো আমরা বলেছি ওখানে জাস্ট কমেন্ট করার জন্য, ওইটা বাদ, ওইটা নর্মালি লাগেও না। বাট লিঙ্ক সেকশনটা দরকার আছে, যেটা দিয়ে আমরা অনেক কিছু, অনেকগুলো ফাইলকে লিঙ্ক করতে পারি। তারপর হচ্ছে আমাদের ডেফিনেশন সেকশন একটা ছিল, যেখানে ডিফাইন করে রাখতে হয় কিছু, যদি রাখতে চাও। সেটা অপশনাল, তোমার ইচ্ছা, রাখতে চাইলে রাখবা, না রাখলে নাই। আচ্ছা, 100 জন ক্রস ক্রস হয়ে গেছে, আমরা শুরু করছি পড়া। আর এখন আমি একটু রিকোয়েস্ট করে নিচ্ছি, কাইন্ডলি কেউ কোশ্চেন করবে না। আমি এখন পড়াবো, পড়িয়ে দেন তোমাদের যখন কোশ্চেন সেশনে যাব, যে কোশ্চেন এন্ড আনসার সেশন, তখন তোমরা কোশ্চেন গুলো করবা। ঠিক আছে, এখন আপাতত তোমাদেরকে রিকোয়েস্ট করছি যে কেউ কোনো কোশ্চেন করো না, কারণ আমি এখন কোশ্চেন দেখছি না। আমি ডিরেক্টলি আমাদের কন্টেন্টে জাম্প করছি, সে কন্টেন্টে জাম্প করে সেখান থেকে আমি তোমাদের পড়ানো শুরু করব। স্ক্রিনটা শেয়ার করছি, কেউ কোনো ধরনের কোশ্চেন করবা না, আমি কোশ্চেন দেখতেছি না। ওকে, আমি হচ্ছে এখন তোমাদের পড়ানো স্টার্ট করছি। সো প্লিজ কেউ কোয়েশ্চেন করিও না, যখন সময় দিব তখন করবা। ওকে ওকে, আই থিঙ্ক আমার স্ক্রিনটা দেখা যাচ্ছে। আজকে হচ্ছে সি ল্যাঙ্গুয়েজের উপর আমাদের 10th ক্লাস, বা এই চ্যাপ্টারের উপর 10th ক্লাস। আর আমরা লাস্ট ক্লাসে যেটা দেখেছিলাম সেটা হচ্ছে একটা বেসিক সি প্রোগ্রামিং এর, বা একটা সি প্রোগ্রামের 6টা অংশ থাকে। ডকুমেন্টেশন সেকশনে আমরা কি করি, নর্মালি ডকুমেন্টেশন সেকশনে আমরা কোনো কিছু লিখে রাখি, কমেন্ট লিখে রাখি না। প্রথম অংশটা ছিল ডকুমেন্টেশন সেকশন, সেখানে আমরা কমেন্ট টাইপের কিছু লিখে রাখি, যেটা আমাদের মনে রাখার সুবিধা, মনে রাখার জন্য কিছু নোট লিখে রাখি ছোট ছোট। লিঙ্ক সেকশনে লিঙ্ক করতে হয়। কি লিঙ্ক করবো ভাইয়া? এমন অনেক কিছু আছে যেটা তুমি মেইন ফাংশনে লিখবা না, বাট ইউজ করবা। সরি, এমন অনেক কিছু আছে যেটা তুমি মেইন ফাংশনে লিখবা না, কিন্তু ইউজ করবা। ঠিক আছে, যেমন প্রিন্ট এফ ফাংশন, স্ক্যান এফ ফাংশন, এগুলো দিয়ে ইনপুট নিতে হয়, আউটপুট দেওয়া যায়, দেখানো যায়। এই জিনিসগুলোর কাজ অন্য কোনো ফাইলে লিখা আছে, যেটা তোমাকে লিখতে হবে না, কোড করতে হবে না। তাহলে ওই ফাইলটাকে তোমার, এই তোমার যে তুমি যে কোড করেছো, এই কোডের সাথে লিংক করে দিতে হবে, ফাইলের সাথে লিংক করে দিতে হবে। তাহলে সেই লিংকটা হবে এই লিংক সেকশনে। ডেফিনিশন সেকশন, এটা আমরা দেখিয়েছি যে এটা আসলে কোনো কিছুকে আগে থেকে যদি বলে রাখতে হয় যে হ্যাঁ পায়ের মানে এত, তুমি মনে রাখো, তাহলে কোনো কিছু মনে রাখতে হলে বা কোনো কিছু ডিফাইন করে রাখতে হলে এখানে লিখতে হয়। এটা অপশনাল, তুমি লিখলে লিখলা, না লিখলে নাই। গ্লোবাল ডিক্লারেশন, এটাতে কি হয় সেটা এখন আমি পড়াই নেই, বাট পড়াবো, এটা একটা অপশনাল। এটা যখন তোমরা প্রোগ্রামিং এর ডিপে যাওয়া তখন বুঝবা গ্লোবাল স্কোপটা কি, বা গ্লোবাল ডিক্লারেশনটা কি। আর মেইন ফাংশন তো বুঝোই, যে সবকিছু শুরু হয় একটা প্রোগ্রামের, তুমি যখন কোনো কাজ করবা, কোডিং লিখবা, যা কিছু করবা, সবকিছু শুরু হবে মেইন থেকে। তাহলে মেইন হচ্ছে একটা ফাংশন বা একটা অংশ, একটা পার্ট, যে পার্টের মধ্যে সবকিছু তুমি কোড করবা, এবং ক্যালকুলেশন এখান থেকেই শুরু হবে। আর ফাইনাল লাস্ট একটা অংশ ছিল সাব প্রোগ্রাম, এই সাব প্রোগ্রাম অংশটাও আপাতত দরকার নেই, এটা অপশনাল। সো মূলত লাস্ট ক্লাসে আমরা একটা ছোট্ট এক্সাম্পল দেখিয়েছিলাম, যে ছোট্ট একটা সি প্রোগ্রাম, একদম ছোট একটা সি প্রোগ্রাম, সেটা হচ্ছে ইনক্লুড stdio.h, তারপর মেইন দিয়ে কিছু লিখেছিলাম, এবং আমি বলেছিলাম যে কোনো ফাংশনকে যখন লিখতে হয়,
তখন ফাংশনের এরিয়া মানে কোথা থেকে শুরু হয়েছে কাজ, কোথা পর্যন্ত শেষ হয়েছে, এটা বোঝানোর জন্য আমরা এই যে সেকেন্ড ব্র্যাকেটটা ব্যবহার করি বা কার্লি ব্র্যাকেটটা ব্যবহার করি। ঠিক আছে, এখানে 100 লাইনের কোড হওয়ার পরে তারপরে আমি এটা শেষ করব। তাহলে মেইন দিয়ে ফার্স্ট বন্ধনী, ফার্স্ট ব্র্যাকেট আর ওপেনিং আর ফার্স্ট ব্র্যাকেট ক্লোজিং, এটা দিয়ে বোঝাচ্ছে এটা একটা ফাংশন। আর ফাংশনের কাজ শুরু হবে কোথা থেকে সেটা বোঝানোর জন্য তুমি যে কার্লি ব্র্যাকেট ওপেন করেছো, অনেক লাইনের 1000 লাইনে কোড লিখেছো, 1000 লাইনে কোড লিখে লাস্টে তুমি কার্লি ব্র্যাকেট শেষ করবা। তার মানে মেইন এটা একটা ফাংশন, কাজ শুরু হচ্ছে এখান থেকে, শেষ হচ্ছে এখানে, এবং এখানে তোমার কয়েক লাইনের কোড। এখন আমরা ডিরেক্টলি বইয়ে চলে যাব। বইয়ের একটা এক্সাম্পল নিয়ে আসবো, যেহেতু তোমাদের বইয়ের থেকে সবকিছু তোমাদের বুঝতে হবে, তো বইয়ের এক্সাম্পল গুলো আগে বুঝাই দিই, তারপরে বাহিরে যত কিছু বোঝানো সেগুলো বুঝাবো। এখানে খুব সুন্দর একটা এক্সাম্পল আছে তোমাদের। এখন কোনো কোয়েশ্চেন নিচ্ছি না ভাইয়ারা, কোয়েশ্চেন করিও না, আমি তোমাদের কোয়েশ্চেন অ্যান্সার দিব। আচ্ছা, তোমরা এখানে একটা কোড দেখতে পাচ্ছ, আমি এই কোডটা একটু কপি করে নিয়ে যাই আমাদের নোটসে, যাতে এটাকে এক্সপ্লেন করতে পারি তোমাদের কাছে। ওকে, তোমরা কয়েকটা লাইন কোড দেখতেছো, সেটা মানে কি সেগুলো আমি বোঝাই দিই। হ্যাঁ, সবার প্রথমের লাইনটা আমি মার্ক করে দেবো, হ্যাঁ কোনটা কি মার্ক করে করে বোঝাবো। তাহলে একদম প্রথমের লাইনটা দেখো, প্রোগ্রাম অফ সামেশন এন্ড এভারেজ। এখানে কি কি লেখা হয়েছে, এখানে একটা স্ল্যাশ দিয়ে স্টার দেওয়া হয়েছে, আর লাস্টে একটা স্টার দিয়ে স্ল্যাশ দেওয়া হয়েছে। তাহলে এই অংশটা কি বোঝাচ্ছে, এই অংশটা কিন্তু আমার ডকুমেন্টেশন পার্টটা বোঝাচ্ছে। মনে আছে তোমাদের ডকুমেন্টেশন পার্টটা কি ছিল? ডকুমেন্টেশন পার্ট মানে কোনো কমেন্ট লিখে রাখা, যেটাতে তুমি পরে হয়তো এটা আবার ফাইলটা ওপেন করলে বুঝবা যে এটা কি। যেমন এটা নাম লিখে রাখছে যে এটা একটা প্রোগ্রাম, এটা একটা প্রোগ্রাম, যে প্রোগ্রামের কাজ কি সামেশন বের করা আর অ্যাভারেজ বের করা, মানে কতগুলো সংখ্যার যোগ বের করব আর অ্যাভারেজ বের করব, নাম লিখে রাখছে, তোমার ইচ্ছা। তো এটাকে দেখো কি করা হয়েছে, কিভাবে রিপ্রেজেন্ট করা হয়েছে। এই কমেন্টটাকে রিপ্রেজেন্ট করার জন্য এইভাবে করা যায় যে এটার মাঝখানে তুমি কমেন্টে যা লিখা লিখে রাখবা। এটাকে আমরা বলেছিলাম মাল্টি লাইন কমেন্ট। অথবা তুমি চাইলে কমেন্ট কিভাবে তো লিখতে পারতাম, আমরা বলেছিলাম যে অথবা ডিরেক্ট ডাবল স্ল্যাশ দিয়েও এখানে লিখলেও লেখা যায়। এগুলো কমেন্ট রিপ্রেজেন্ট করে, ঠিক না? তাহলে যদি কমেন্টটা এক লাইনের হয় তাহলে হচ্ছে তুমি ডাবল স্ল্যাশ দিয়ে যা লেখা লিখতে পারবা। আর যদি এমন মনে হয় যে না আমার কমেন্টটা অনেক বড় লাইন হয়ে যাবে, মানে একটা প্যারাগ্রাফের মতো কিছু লিখতে চাই বা 2-3 লাইন লাগবে, তাহলে সেক্ষেত্রে তুমি এই যে এভাবে স্ল্যাশ দিয়ে স্টার দিয়ে যত লাইনের কোড, যত লাইনে লেখা দরকার লিখবা, লিখে যখন শেষ হবে সেখানে স্টার দিয়ে এভাবে শেষ করে দিবা। তাহলে এই দুইটা হচ্ছে কমেন্ট লেখার আমাদের সিনট্যাক্স। কমেন্ট কিভাবে লিখতে হয়, আইদার তুমি এভাবে কমেন্ট লিখবা অথবা তুমি এইভাবে কমেন্ট লিখবা। এটা হবে সিঙ্গেল লাইন, এটা হবে মাল্টি লাইন, ঠিক আছে? 2-3-4 লাইন হলে তুমি এইভাবে লিখতে হবে মাস্ট। আর যদি এক লাইনই হয়ে যায় তোমার কমেন্ট, তাহলে তুমি এভাবে লিখলেও হবে। কমেন্ট নিয়ে কোনো কনফিউশন নাই। কমেন্ট কি জিনিস? কমেন্ট হচ্ছে ছোট ছোট নোট। বইয়ের মধ্যে তুমি নোট লিখে রাখো না সাইডে, এটা তো বইয়ের লেখা না, এটা তোমার নিজের লেখা। পরে যাতে তুমি এটা আবার দেখে বুঝতে পারো যে এখানে কি লেখা আছে, এগুলো বোঝার জন্য তুমি লিখে রাখছো। আচ্ছা, তাহলে এটা ডকুমেন্টেশন সেকশন হয়ে গেল। এরপরে আমরা একটা টার্ম দেখতে পাচ্ছি, সেটা হচ্ছে একটা লাইন ইনক্লুড stdio.h। এটা কোন সেকশন? এটা হচ্ছে আমাদের লিঙ্ক সেকশন। এখানে ইনক্লুড নাম শুনে বোঝা যাচ্ছে কিছু ইনক্লুড করা হয়েছে হয়তো। কি ইনক্লুড করা হয়েছে? একটা ফাইল ইনক্লুড করা হয়েছে stdio.h। এটা একটা হেডার ফাইল। .h দিয়ে বোঝানো হচ্ছে এটা একটা হেডার ফাইল, মানে হেড, মাথার দিকে এটা লাগানো থাকে। এবং এটার সিনট্যাক্সটা কি, এটা লেখার নিয়মটা হচ্ছে এভাবে, হ্যাশ দিতে হবে, ইনক্লুড এই কথাটা লিখতে হবে, তারপর একটা অ্যাঙ্গেল ব্র্যাকেট ওপেনিং, অ্যাঙ্গেল ব্র্যাকেট ক্লোজ, তার মাঝখানে একটা লেখা ফাইলের নাম দিতে হবে, ঠিক আছে? এখানে ফাইল নেম দিতে হবে। তাহলে আমাদের লিঙ্ক সেকশনে লিঙ্ক করার সিনট্যাক্স কি? স্টার দিয়ে ইনক্লুড ওপেনিং ব্র্যাকেট ফাইলের নাম ক্লোজিং ব্র্যাকেট। এভাবে আমরা কোনো ফাইলকে লিঙ্ক করি। কেন লিঙ্ক করলাম ভাইয়া?
এই ফাইলটাকে stdio.h এই ফাইলটাকে কেন লিংক করলাম আমার এই প্রোগ্রামের সাথে? কারণ তোমার প্রোগ্রামে তুমি এই যে printf নামে একটা ফাংশন ব্যবহার করেছো, তারপর scanf নামে একটা ফাংশন ব্যবহার করেছো। এই ফাংশনগুলোর কাজ কি এটা কি তুমি জানো? তুমি তো জানো যে এটা scanf মানে আউটপুট দেওয়া, printf মানে ইনপুট নেওয়া, বাট না মানে printf মানে আউটপুট দেয়, scanf মানে ইনপুট নেওয়া, তুমি জানো। বাট এটা তো কম্পিউটারে কোথাও লেখা থাকতে হবে। এই জিনিসগুলো, এই ফাংশনের কাজগুলো লেখা আছে হচ্ছে এই ফাইলটাতে, stdio.h নামে ফাইলটাতে। তাহলে এই ফাইলটাতে যেহেতু এই ফাংশনগুলোর কাজ লেখা আছে, অলরেডি কোড করা আছে, আমি জাস্ট কি করলাম, আমার এই প্রোগ্রামের সাথে এই ফাইলটাকে লিংক করে দিলাম, ইনক্লুড করে দিলাম। আচ্ছা, লিংক সেকশনে কাজ হয়ে গেছে। এরপর আমরা দেখতে পাচ্ছি যে আমার এখানে মেইন একটা কথা লেখা শুরু হয়েছে। মেইন, আমরা বলেছিলাম যে প্রোগ্রামের জান প্রাণ হচ্ছে মেইন। মেইন থেকেই মেইনলি কম্পাইলার কম্পাইল করা শুরু করে, কাজ শুরু করে, মানে মেইনের ভিতরে সব কোড থাকবে তোমার। তাহলে মেইন শুরু হয়েছে আমার এখানে এই যে কার্লি ব্র্যাকেট ওপেনিং এবং অনেকগুলো লাইন কোড, দেখো অনেকগুলো লাইন কোড, এবং সবার লাস্টে এই যে ক্লোজিং ব্র্যাকেট, কার্লি ব্র্যাকেট ক্লোজিং। তাহলে মেইন ফাংশনটা শুরু হয়েছে এখান থেকে, তারপর অনেকগুলো লাইনের কোড হয়ে এইখানে গিয়ে মেইন ফাংশন শেষ। তাহলে ফাংশনের শুরু এবং শেষ বোঝাতে আমরা কার্লি ব্র্যাকেট ওপেনিং কার্লি ব্র্যাকেট ক্লোজ দিয়ে লিখি। এবং এটা যে একটা ফাংশন, ফাংশন বোঝানোর জন্য এই যে দেখো ওপেনিং, প্রথম বন্ধনী ওপেনিং, প্রথম বন্ধনী ক্লোজ আছে, ফার্স্ট ব্র্যাকেট ওপেনিং ফার্স্ট ব্র্যাকেট ক্লোজিং আছে। তাহলে যখনই দেখবা যে কোনো কিছু একটা নাম আছে সামথিং দিয়ে এরকম করে দেওয়া, তার মানে এটা একটা ফাংশন বোঝায়, এটা একটা ফাংশন বোঝায়। এবং ফাংশনের কাজ কি? কাজ হচ্ছে তুমি এই যে এভাবে কার্লি ব্র্যাকেট ওপেনিং কার্লি ব্র্যাকেট ক্লোজ দিয়ে ফাংশনের কাজ কতটুকু এরিয়াতে হবে সেই এরিয়াটা ডিফাইন করে দাও। তাহলে ফাংশন লেখার সিনট্যাক্সটা কি সেটা যদি আমরা বলে দিই, আমি লাইন বাই লাইন তোমাদের এক্সপ্লেন করব। হ্যাঁ, তাহলে ফাংশন লেখার সিনট্যাক্সটা কেমন, যে function দিয়ে ওপেনিং ব্র্যাকেট ক্লোজিং ব্র্যাকেট, ওপেনিং ব্র্যাকেট ক্লোজিং ব্র্যাকেট, তার সাথে একটা কার্লি ব্র্যাকেট ওপেন এবং কোডিং শেষে কার্লি ব্র্যাকেট ক্লোজ, এবং প্রত্যেকটা লাইন শেষে আমরা বলছি এবং কোলন দিতে হবে। এটা এটা হচ্ছে ফাংশন লেখার একটা নিয়ম, মানে কিভাবে সি প্রোগ্রামিং এ ফাংশন লিখে। এক এক ভাষায় এক এক রকম করে লিখতে হয়। যেমন সি ভাষায় আমাদের যেই সায়েন্টিস্ট ছিল যিনি সি আবিষ্কার করেছে, উনি বলেছে এভাবে লিখতে হবে ফাংশন, এই জন্য আমরা এইভাবে লিখছি। অনেকে বলে যে ভাইয়া ফার্স্ট ব্র্যাকেট কেন দিব, সেকেন্ড ব্র্যাকেট কেন দিব? কারণ যিনি ভাষাটা আবিষ্কার করেছে তিনি এইভাবে লিখতে তোমাকে বলেছে, ঠিক আছে? এই জন্য আমরা এভাবে লিখবো। ওকে, তাহলে মেইনের কাজ এখানে শুরু হয়েছে, মেইনের কাজ এখানে শেষ হয়েছে, তার মাঝখানে আমরা অনেক লাইন কোড লিখেছি। এবার কোডগুলোকে আমরা আস্তে আস্তে এক্সপ্লেন করার চেষ্টা করি। সবার প্রথমে আমরা দেখতে পাচ্ছি এটার এগুলো এক্সপ্লেনেশন কিন্তু তোমাদের বইতেও আছে, দেখো তোমাদের বইতেও কিন্তু এগুলো এক্সপ্লেনেশন আছে, এই দেখছো তুমি যে এখানে কমেন্ট করেছো, এই যে কমেন্টের কাজটা কি এটা কিন্তু এক্সপ্লেন করে আছে। ইনক্লুড stdio.h এটার কাজ কি, আমি যেটা বলেছি সেটা এখানে এক্সপ্লেন করা আছে। মেইন, মেইনের কাজ কি এটাও কিন্তু বলা আছে, যে কম্পাইলার কম্পাইল এবং নির্বাহের সময় সি প্লাস প্লাস মেইন ফাংশন থেকে কাজ শুরু করে। তাহলে আমি তোমাদের যেটা বলছি এগুলো হচ্ছে এগুলাই। এটা কেন দেওয়া হয়েছে? এটা হচ্ছে এই যে কার্যক্রম শুরু বোঝানোর জন্য, আর শেষ বোঝাইতে হলে এই যে ক্লোজিং ব্র্যাকেটটা দিতে হয়। আমি এগুলো আস্তে আস্তে লাইন বাই লাইন তোমাদের বোঝাচ্ছি। আচ্ছা, তাহলে মেইন পর্যন্ত বোঝা হয়ে গেল। এবার আমরা বুঝবো যে এখানে ইন্ট এবিসি এগুলো দিয়ে কি বোঝানো হচ্ছে। তোমরা এখানে লাইনটা দেখতে পাচ্ছ যে ইন্ট এবিসি সাম, কতগুলো লিখা লিখা আছে, এটার মানে কি সেটা আমি এখন বোঝানোর চেষ্টা করব। তাহলে আমি লাইনটা আগে লিখি, তারপর সেটা এক্সপ্লেনেশনটা দিই। তাহলে আই এন টি এ বি সি সাম সেমিকোলন, এটা মানে হচ্ছে তুমি কতগুলো জায়গা নিচ্ছ, কতগুলো নাম নিচ্ছ, নাম। ওই যে আমরা বলেছিলাম না, তুমি যখন ওই যেই করতা ফ্লোচার্ট অ্যালগরিদম করতা, তখন কি বলতা না যে ইনপুট এন, তারপর হচ্ছে সাম ইকুয়াল টু 0 নিয়ে শুরু করলাম, আই ইকুয়াল টু 1 থেকে শুরু করলাম, ওই যে ওগুলা বলতা না, সাম আই তারপর এন, এই জিনিসগুলো কি এক একটা নাম না?
একটা পাত্রর মতো যেখানে কিছু ভ্যালু রাখা যায়। তাহলে এরকম তুমি কি করলা, 4টা মান নিলা, 4টা নামের 4টা বক্স নিলা। এ নামে একটা বক্স, বি নামে একটা বক্স, সি নামে একটা বক্স, সাম নামে একটা বক্স। 4টা নামের 4টা বক্স নিলা। যে বক্সগুলোতে কি রাখা যাবে, কোনো ভ্যালু রাখা যাবে। ঠিক আছে? এবং যেহেতু এটার মধ্যে যেই মানে তোমার যেই ভ্যালু হচ্ছে সেই ভ্যালু রাখতে পারবা, এই জন্য এগুলোকে বলা হয় ভ্যারিয়েবল। ঠিক আছে? প্রত্যেকটা হচ্ছে একটা ভ্যারিয়েবল। ভ্যারিয়েবল মানে কি আমরা জানি, ভ্যারিয়েবল মানে হচ্ছে চলক, যার ভিতরে মান রাখা যায়। এখন এই ইন্ট কথাটা কি মিন করতেছে? ইন্ট কথাটা মিন করতেছে তারা হচ্ছে ইন্টিজার নাম্বার। তারা হচ্ছে ইন্টিজার নাম্বার। ইন্টিজার নাম্বার। ইন্টিজার নাম্বার কি ভাইয়া? ইন্টিজার নাম্বার মানে হচ্ছে পূর্ণ সংখ্যা বলতে পারি আমরা। পূর্ণ সংখ্যা। ঠিক আছে? তাহলে আমি কি করব? আমি জানি আমি যে সংখ্যাগুলোকে নিব, ধরো 10, 15, 20 তিনটাকে যোগ করব আমি এবং সেগুলোর সাম বের করব। তাহলে এই এ বি সি হচ্ছে তিনটা জায়গা যেখান থেকে আমি তিনটা সংখ্যা ইউজার থেকে নিয়ে ওখানে স্টোর করব। আর সাম হচ্ছে একটা পাত্র বা একটা জায়গা যেখানে আমি তিনটাকে যোগ করে রেখে দিই। এবং এই 4টা জিনিসই কি পূর্ণ সংখ্যা হবে না? তুমি কোনো ভগ্নাংশ নিতে চাচ্ছ না আপাতত, হ্যাঁ? 10 আর 20 এগুলো পূর্ণ সংখ্যা নিচ্ছ তুমি। তাহলে এই জন্য এই 4টা জিনিস কিরকম, এটা টাইপ কি, এটা তোমাকে বলে দিতে হবে। এখন কোনো কোয়েশ্চেন করবা না, আমি কোনো কোয়েশ্চেন অ্যান্সার দিচ্ছি না। যখন কোয়েশ্চেন অ্যান্সার সেশনে যাব তখন কোয়েশ্চেন গুলো করবা, আপাতত বোঝো, প্রত্যেকটা লাইন বোঝো। তাহলে এ বি সি এগুলো হচ্ছে এক একটা ভ্যারিয়েবলের নাম, মানে এক একটা জায়গা তুমি স্টোর করে রাখছো, একটা নাম দিয়ে ঠিক করে রাখছো। এবং ইন্ট দিয়ে বোঝানো হচ্ছে সেটার টাইপ কেমন, এটা কি কোনো ভগ্নাংশ সংখ্যা, এটা কি কোনো পূর্ণ সংখ্যা, নাকি এটা কোনো ক্যারেক্টার, নাকি এটা কোনো অনেক বড় সংখ্যা, মানে এটা কেমন সংখ্যা সেটা বোঝানোর জন্য তুমি টাইপটা আগে লিখবা। তাহলে এটা হচ্ছে টাইপ, আর এরপর হচ্ছে ভ্যারিয়েবলের নাম দিতে হবে। এবং লাস্টে এই যে সেমিকোলন দিচ্ছি। সেমিকোলন মানে কি? কাজ শেষ, এক লাইনের কাজ শেষ। ওকে, তাহলে এই লাইনটা তোমরা বুঝতে পারছো। এর পরের লাইনটা যদি আমরা দেখি, ফ্লোট অ্যাভারেজ। আমাদের উদ্দেশ্য কি? প্রোগ্রামটার উদ্দেশ্য হচ্ছে যোগফল বের করা এবং অ্যাভারেজ বের করা। তাহলে এখানে ফ্লোট অ্যাভারেজ এটা মানে কি? তাহলে ফ্লোট অ্যাভারেজ এই লাইনটার মিনিং হচ্ছে ফ্লোট অ্যাভারেজ সেমিকোলন। তাহলে মূলত প্রথমত অ্যাভারেজ এটা মানে হচ্ছে একটা নাম দিয়েছো তুমি, এটা একটা ভ্যারিয়েবলের নাম। তুমি যদি অ্যাভারেজ বের করবা তাহলে এটা হচ্ছে একটা ভ্যারিয়েবলের নাম। ঠিক আছে, ভ্যারিয়েবলের নাম। তারপর ফ্লোট, ফ্লোট দিয়ে কি বোঝাচ্ছেন ভাইয়া? ওই যে এই অ্যাভারেজটা এটা কিন্তু ভগ্নাংশ হতে পারে, ঠিক না? তিনটা সংখ্যা 10, 11, 12 তাদেরকে যোগ করে যখন 3 দিয়ে ভাগ করবা, তাদের ভাগফলটা কি ভগ্নাংশ হতে পারে না? হতে পারে। এই জন্য তুমি কি করলা? ফ্লোট মানে হচ্ছে ভগ্নাংশ বোঝায়। ফ্লোট মানে হচ্ছে ভগ্নাংশ বোঝাবে, ভগ্নাংশ বা ফ্র্যাকশন। ঠিক আছে? তাহলে যেহেতু অ্যাভারেজটা বা গড় সংখ্যাটা ভগ্নাংশ হতে পারে, এই জন্য আমি এটাকে আলাদা করে নাম দিয়ে সেভ করলাম। ঠিক আছে? আমি কিন্তু চাইলে এই লাইনের মধ্যেও কিন্তু এই যে কমা দিয়ে এভিজি রাখতে পারতাম, মানে যতগুলো ভ্যারিয়েবল যেহেতু সেম টাইপের সবাই ইন্টিজার হবে, তাহলে আমি এভিজি রাখতে পারতাম। কিন্তু আমি এভিজি কে কেন আলাদা লাইনে লিখেছি? কারণ এটা টাইপ আলাদা, এটা ভগ্নাংশ হতে পারে। ঠিক আছে? এই জন্য ফ্লোট মানে কি? ফ্লোট মানে একটা কিওয়ার্ড, এটা দিয়ে কি বোঝায়? এটা দিয়ে টাইপ বোঝায়। এই ভ্যারিয়েবলটার টাইপ কেমন হবে? এই ভ্যারিয়েবলটার টাইপ হবে ভগ্নাংশ, ভগ্নাংশের মতো। ঠিক আছে? ভগ্নাংশ। এবং লাস্টে সেমিকোলন দিয়ে বুঝালাম, লাইনের কাজ শেষ। এখন বলতে পারো ভাইয়া কতগুলো টাইপ হতে পারে, আপনি ভগ্নাংশ বলতেছেন একবার, পূর্ণ সংখ্যা বলতেছেন, আমরা দেখবো একটু পরে। মোটামুটি মানে যেগুলো ব্যবহার করা হয় নর্মালি, 4টা টাইপের ভ্যারিয়েবল বানানো রাখা যায়। একটা হচ্ছে তোমার ইন্টিজার, একটা হচ্ছে ফ্লোট, একটা হচ্ছে ডাবল, এন্ড আরেকটা হচ্ছে আমরা দেখবো ক্যারেক্টার। সামনে দেখবো আমরা, আপাতত লাইন বাই লাইন আমি এক্সপ্লেন করেছি। তাহলে ফ্লোটের লাইনের কাজটা শেষ। এরপরে দেখতে পাচ্ছ প্রিন্ট এফ দিয়ে একটা কথা লেখা আছে। প্রিন্ট এফ দিয়ে এন্টার 3 ইন্টিজার ভ্যালু। আমরা জানি, আমি আগেও বলেছি যে প্রিন্ট এফ মানে কি? প্রিন্ট এফ মানে হচ্ছে কোনো কিছুকে আউটপুটে শো করা। তাহলে প্রিন্ট এফ এন্টার 3 ইন্টিজার ভ্যালু, এটার কাজ কি হবে? প্রিন্ট এফ
এই যে ফার্স্ট, আমি তোমাদের আবার বলে দিই, এই যে এখানে কিন্তু একটা ফার্স্ট ব্র্যাকেট ইউজ করা হয়েছে এবং লাস্টে একটা ফার্স্ট ব্র্যাকেট ক্লোজ করা হয়েছে। আমি বলছিলাম যখনই ফার্স্ট ব্র্যাকেট ব্যবহার করা হয় তখন বুঝে নিবে এটা একটা ফাংশন। তাহলে প্রিন্টএফ হচ্ছে একটা ফাংশন, তার ভিতরে কিছু দিয়ে দিতে হচ্ছে, একটা ভ্যালু দিয়ে দিতে হচ্ছে। কি ভ্যালু? এন্টার, কি লেখা আছে? 3 ইন্টিজার ভ্যালু। এখানে একটা কথা লেখা আছে আর কি, জাস্ট, হ্যাঁ, 3 ইন্টিজার ভ্যালু। তাহলে এখানে ডাবল কোটেশন দিয়ে কিছু কথা লেখা আছে, এই কথাটাই তোমাকে প্রিন্ট করে দেখাবে এবং লাস্টে হচ্ছে সেমিকোলন তো দেয়া থাকবেই। তাহলে প্রিন্টএফ হচ্ছে একটা ফাংশন, যে ফাংশনের ভিতরে কিছু দিয়ে দিলে, এই যে তুমি এটা দিয়ে দিচ্ছ, এই কথাটা দিয়ে দিচ্ছ, কথাটা দিয়ে দিলে সে কি করবে? তোমাকে কথাটা আউটপুটে শো করবে সামহাউ। তারপরের লাইন স্ক্যানএফ, এইটা একটু আমরা দেখব। স্ক্যানএফ কথাটা বুঝবো। স্ক্যানএফ এর ভিতরে দেখতে পাচ্ছ কয়টা জিনিস আছে? পার্সেন্টেজ ডি, পার্সেন্টেজ ডি, পার্সেন্টেজ ডি, তারপর এম্পারসেন্ট এ, এম্পারসেন্ট বি, এম্পারসেন্ট সি। এখানে অনেকগুলো জিনিস। স্ক্যানএফটা আগে তোমাদের বুঝাই নেই, স্ক্যানএফ দিয়ে কি বোঝানো হচ্ছে। আমি তোমাদের কমেন্ট এখনো দেখছি না, কমেন্টে এখনো যাচ্ছি না, আগে এই পুরোটা বুঝাই নিই, তারপর প্রত্যেকটা কোয়েশ্চেন তোমাদের অ্যান্সার করবো আমি, কোনো সমস্যা নেই। তাহলে পরে আমরা আরেকটা লাইন দেখতে পেলাম, সেটা হচ্ছে স্ক্যানএফ, এবং এখানেও প্রথম বন্ধনী ফার্স্ট ব্র্যাকেট আছে এবং লাস্টে ক্লোজ, ফার্স্ট ব্র্যাকেট ক্লোজিং আছে, তার মানে এটা একটা ফাংশন এবং সেই ফাংশনের ভিতরে কিছু লেখা আছে। প্রথমে আছে পার্সেন্ট ডি, তারপরে আবার আছে পার্সেন্ট ডি, আবার আছে পার্সেন্ট ডি। এখানে 3টা পার্সেন্ট ডি, পার্সেন্ট ডি, পার্সেন্ট ডি লেখা আছে। তারপরে দেখবা, তারপরে একটা কমা দেওয়া আছে এবং কমা দিয়ে কিছু লেখা আছে যে এম্পারসেন্ট এ, তারপর আরেকটা কমা, এম্পারসেন্ট বি, তারপর আরেকটা কমা, এম্পারসেন্ট সি। তাহলে এই কথাটার মানে কি? এবং লাস্টে সেমিকোলন। প্রথমত যেহেতু এখানে ফার্স্ট ব্র্যাকেট ওপেনিং ক্লোজিং আছে, তার মানে এটা একটা ফাংশন। স্ক্যানএফ একটা ফাংশন, যে ফাংশনের কাজ কি? ইনপুট নেয়া। 10, 20, 30 তুমি সংখ্যাগুলোকে নিবা, এটা তো ইউজার দিবে, ইউজার যেটা ইচ্ছে সেটা দিতে পারে। এই সংখ্যাটাকে নিয়ে কোথায় রাখবা? এই সংখ্যাটাকে নিয়ে তুমি কোথাও তো রাখতে হবে। এই যে তুমি অলরেডি কিন্তু আগে ডিক্লেয়ার করে আসছো, এ বি সি, এই নামগুলো কিন্তু আগেই তুমি দিয়ে রাখছো একটা পাত্রের মধ্যে, কোন একটা জায়গায় লিখে রাখছো। তাহলে তুমি এই 3টার মধ্যে রাখতে চাচ্ছ ভ্যালুগুলো নিয়ে নিয়ে। তাহলে স্ক্যানএফ দিয়ে কি করবা? এই পার্সেন্ট ডি মানে একটা সংখ্যা নাও, পার্সেন্ট ডি মানে আরেকটা সংখ্যা নাও, পার্সেন্ট ডি মানে আরেকটা সংখ্যা নাও, মানে 3টা সংখ্যাকে নাও। ডি দিয়ে কি বুঝাচ্ছি ভাইয়া? ডি দিয়ে বুঝাচ্ছি এটা একটা ডেসিমাল ইন্টিজার, মানে দশমিক সংখ্যা, দশমিক পূর্ণ সংখ্যা, দশমিক পূর্ণ সংখ্যা। তাহলে পার্সেন্ট ডি মানে কি? পার্সেন্ট ডি মানে এটাকে বলা হয় ফরম্যাট স্পেসিফায়ার, মানে কি টাইপের ভ্যারিয়েবল, কি টাইপের মান নিচ্ছ সেটা বলে দেওয়া। পার্সেন্ট ডি মানে হচ্ছে ডেসিমাল টাইপের। তোমরা এর পরে দেখবা যে পার্সেন্ট এফ নামে একটা জিনিস আছে, সেটা হচ্ছে ফ্লোটিং এর ফরম্যাট স্পেসিফায়ার, মানে হচ্ছে ভগ্নাংশ সংখ্যাকে ইনপুট নেওয়ার জন্য। তাহলে তুমি যেহেতু ভগ্নাংশ একটা ইনপুট, তুমি একটা পূর্ণ সংখ্যা ইনপুট নিচ্ছ, এই জন্য পার্সেন্ট ডি দিবা বা ডেসিমাল, আরেকটা পার্সেন্ট ডি দিবা, আরেকটা পার্সেন্ট ডি, মানে তুমি 3টা সংখ্যায় একবারে নিয়ে নিতে চাচ্ছ এবং তুমি নিলা। এগুলো দিয়ে কি হবে? এগুলো দিলে, এই লেখাগুলো দিলে হবে ইনপুট নেওয়া বুঝাবে। নিয়ে কোথায় রাখতে চাও সেটা বোঝানোর জন্য তোমাকে এই যে এম্পারসেন্ট এ দিতে হবে। এখন এম্পারসেন্ট এ মানে কি ভাইয়া? তুমি তো এ মানে অলরেডি আগে একটা নাম ডিক্লেয়ার করে আসছো, একটা ভ্যারিয়েবলের মান কিন্তু এ দিয়ে আসছো। তুমি এটাকে নিয়ে তুমি ওই এ নামক যে পাত্র আছে সে পাত্রে রেখে দিবে না? এটাই তো চাও। তাহলে এ দিয়ে বোঝায় ভ্যারিয়েবলের নাম, আর এম্পারসেন্ট এ দিয়ে বোঝায় এটার অ্যাড্রেস, মানে কোথায় আছে ঠিকানা। বুঝতে পারছো? তাহলে শুধু এ মানে হচ্ছে একটা ভ্যারিয়েবলের নাম, একটা নেম, আর এম্পারসেন্ট এ মানে হচ্ছে ওই ভ্যারিয়েবলটার ঠিকানা, ঠিকানা। ঠিক আছে? তাহলে তুমি কি করতেছো? পার্সেন্ট ডি দিয়ে একটা ডেসিমাল ইন্টিজার ইনপুট নিয়ে সেটাকে এম্পারসেন্ট এ মানে এর ঠিকানায় পাঠিয়ে দিচ্ছ। একটা ডেসিমাল টাইপের ইনপুট নিয়ে তুমি এটা এই যে আরেকটা কমা দিয়ে আরেকটা ভ্যালু দিয়েছো, বি এর ঠিকানায় পাঠিয়ে দিচ্ছ। ঠিক সিমিলারলি
থার্ড আরেকটা ডেসিমাল টাইপের ইনপুট নিয়ে তুমি সেটাকে সি এর ঠিকানায় পাঠিয়ে দিচ্ছ, স্টোর করে রাখতেছ। বোঝা গেছে? এখন যদি ভাইয়া দুইটা ইনপুট নিতাম বা একটা ইনপুট নিতাম তাহলে কি করতা? একটা ইনপুট নিলে তুমি এভাবে লিখতা যে স্ক্যানএফ, এভাবে কোলন দিয়ে %d কমা দিয়ে m%a, এই যে এটা একটা ইনপুট বুঝাবে, কারণ এখানে একটা %d আছে এবং কমা দিয়ে তুমি m%a দিয়েছো, তার মানে এই ভ্যালুটা নিয়ে সে a তে রেখে দিবে। আর এখন যেহেতু তিনটা সংখ্যা তুমি ইনপুট নিতে চাচ্ছ, এই জন্য তুমি %d %d ব্যবহার করছো, তিনটা। ওকে, আশা করি স্ক্যানএফ এর ব্যাপারটা বোঝা হয়ে গেছে। স্ক্যানএফ এর লাইনটা শেষ। এরপর সাম ইকুয়াল টু a প্লাস b প্লাস, এটা তো তোমরা বুঝোই যে সাম নামে তো একটা জায়গা নিয়েছিলা, সেই জায়গার মধ্যে তুমি চাচ্ছ a b c কে যোগ করে রেখে দিতে। এটা তো একদম সহজ। a b c অলরেডি মান পেয়ে গেছো তুমি এখানে, তারপর সেই তিনটাকে যোগ করে তুমি সামের ভিতরে রেখে দিচ্ছ, এটা পারবা। এর পরের লাইনে এটা বুঝতে একটু সমস্যা হবে। অ্যাভারেজ ইকুয়াল টু সাম ডিভাইডেড বাই 3। অ্যাভারেজ তো তুমি জানো একটা ভ্যারিয়েবলের নাম তুমি নিয়েছিলা। সাম ডিভাইডেড বাই 3 এটাও বুঝো যে তিনটা সংখ্যা যোগফল যেটা করেছি 3 দিয়ে ভাগ করলে যেটা হবে সেটাই আমি অ্যাভারেজে রেখে দিব। এটা সবাই বুঝবা। সাম নামে তো যোগফল, যোগ তো তুমি মাত্রই পাইছো, সেই সামকে তুমি 3 দিয়ে ভাগ করতেছো, সেটা তুমি অ্যাভারেজে রেখে দিলেই তো হয়ে যাচ্ছিল। কিন্তু এখানে আবার ব্র্যাকেট দিয়ে ফ্লোট কথাটা লিখতে হয়েছে কেন? আমি যেটা বললাম যে তুমি চাইলে তো এটাও করতে পারতা যে এভিজি ইকুয়াল টু সাম ডিভাইডেড বাই 3, এটা করলেই তো হইতো। সামকে 3 দিয়ে ভাগ করলে গড় পেয়ে যেত। কিন্তু এখানে আবার মাতবরি করে পাকনামি করে ফ্লোট লিখতে হয়েছে কেন, সেটার এক্সপ্লেনেশনটা এখন দিচ্ছি। এভিজি ইকুয়াল টু সাম ডিভাইডেড বাই 3, এটা করলেই যোগফলগুলোকে 3 দিয়ে ভাগ করে অ্যাভারেজের মধ্যে রাখা হয়ে যাইতো। কিন্তু আমরা এটা করতেছি না এবং আমরা এটা করবো না। আমরা যেটা করব সেটা হচ্ছে এইভাবে, এভিজি ইকুয়ালস টু সাম ডিভাইডেড বাই 3, এখানে ব্র্যাকেটের মধ্যে আমরা FLOAT ফ্লোট দিয়ে নিব। তাহলে এটা দিয়ে কি বোঝাতে চাচ্ছি? প্রথমত তোমরা সবাই এই লাইনটা বুঝছো, কিন্তু এটাতে গিয়ে এই এক্সট্রা জিনিস আমি কেন আনলাম ফ্লোট? কারণ তোমরা জানো সাম এটা কি টাইপের একটা ভ্যারিয়েবল ছিল? এটা একটা ইন্টিজার টাইপের ভ্যারিয়েবল ছিল না? একটা ইন্টিজার মানে পূর্ণ সংখ্যা ছিল সাম। খেয়াল করে দেখো প্রথম লাইনে কিন্তু তুমি যে ইন্টিজার দিয়ে সাম লিখেছিলে, তার মানে সাম সংখ্যাটা একটা ইন্টিজার পূর্ণ সংখ্যা। তাহলে একটা পূর্ণ সংখ্যাকে যখন তুমি 3 দিয়ে ভাগ করবা, তখন ভাগফলটা পূর্ণ সংখ্যা হিসেবেই সে নিয়ে মানে মনে রাখবে। যেমন ধরো 10, 10কে যখন তুমি 3 দিয়ে ভাগ করবা, ভাগফল কত আসবে? তুমি জানো ভাগফল আসবে হচ্ছে 3 পয়েন্ট সামথিং, রাইট? 3 পয়েন্ট কত আসবে? 3.333 মেবি আসবে। কিন্তু যেহেতু তুমি সামটাকে বলে দিছো ইন্টিজার একটা মানে পূর্ণ সংখ্যা, এই জন্য এই পূর্ণ সংখ্যাটাকে 3 দিয়ে ভাগ করলে যেটা আসবে সেটাকেও সে পূর্ণ সংখ্যা হিসেবেই রাখবে। মানে সে শুধু এটার অ্যান্সার তোমাকে দিবে হচ্ছে 3, দশমিকের পরেগুলো সে বাদ দিয়ে দিবে, কারণ সে তো জানে পূর্ণ সংখ্যা, সে তো শুধু পূর্ণ সংখ্যা নিয়ে ক্যালকুলেশন করতেছে। তাহলে এই পূর্ণ সংখ্যাটাকে যদি আমি তো চাই পুরোটা, আমি তো পুরো অ্যান্সারটা চাই, যে দশমিকের পরে যত হবে সেটাও চাই। তাহলে এই জন্য কি করা হয়েছে, টাইপ কাস্টিং এটাকে বলে। এটাকে আমরা আমাদের প্রোগ্রামিং এর ভাষায় আমাদের সিএসসি এর ভাষায় আমরা বলি টাইপ কাস্টিং। টাইপ কাস্টিং দিয়ে কি করা হয়, টাইপ কাস্টিং দিয়ে জোর করে ভগ্নাংশটাকেও রেখে দেওয়া হয়। তাহলে 10 যেহেতু সামের ভিতরে আছে, সামের ভিতরে যেহেতু 10 আছে, এটা একটা ইন্টিজার পূর্ণ সংখ্যা, সেই 10কে যখন তুমি 3 দিয়ে ভাগ করবা, ভাগফল আসার কথা 3.33। কিন্তু যেহেতু 10 নিজে একটা ইন্টিজার পূর্ণ সংখ্যা, এই জন্য তুমি যখন সাম বাই 3 করবা, তখন সে তোমাকে অ্যান্সার দিবে হচ্ছে 10, শুধু 10 মানে শুধু 3 দিবে অ্যান্সার। 10কে 3 দিয়ে ভাগ করলে শুধু অ্যান্সার দিবে 3। কিন্তু আমি 3 চাই না, আমি ভগ্নাংশটাও চাই। তাহলে আমি কি করলাম, এই যে একটা ব্র্যাকেট দিয়ে ফ্লোট লিখে দিলাম, ফার্স্ট ব্র্যাকেট দিয়ে ফ্লোট লিখে দিলাম। আমি জোর করে এটার যে অ্যান্সার সেটা ভগ্নাংশ সহ রাখতে চাই,
এই জন্য জোর করে ফ্লোট বানাই দিলাম। তারপর এই পুরা মানটাকে আমি অ্যাভারেজের ভিতর স্টোর করলাম। অ্যাভারেজ তো নিজেই ফ্লোট, এটা তো সমস্যা নাই। তাহলে সমস্যাটা কোথায় ছিল? সমস্যাটা ছিল আমার বাম পাশে ছিল ফ্লোট টাইপের একটা সংখ্যা, মানে একটা ভ্যারিয়েবল, কিন্তু ডান পাশে সাম বাই 3 এটা ছিল একটা ইন্টিজার, এটা ছিল একটা ফ্লোট, আর ডান পাশে ছিল একটা ইন্টিজার। তো দুইটাকে তো সেম টাইপের বানাইতে হবে। সেম টাইপের বানানোর জন্য আমি কি করলাম, এই যে ব্র্যাকেটে ফ্লোট লিখে দিলাম, যাতে করে জোর করে এই ইন্টিজারটাকে ফ্লোটে কনভার্ট করে ফেলা হয়েছে, তারপর এভারেজের মধ্যে স্টোর করে রাখা হয়েছে। কথা কি বোঝা গেছে? তুমি যদি এটা না করতা কোনো সমস্যা হইতো না। সমস্যা এখানে হইতো যে তুমি অ্যান্সার পাইতে শুধু 3, তুমি অ্যান্সার পাইতে শুধু 3, ঠিক আছে? বাট আমি তো অ্যান্সার 3 চাই না, আমি তো চাই ভগ্নাংশ পরিমাণ, মানে যেটা আছে পুরোটা অ্যাকুরেটলি আসবে। এই জন্য আমি কি করেছি, এই যে ফার্স্ট ব্র্যাকেট দিয়ে জোর করে এই ইন্টিজার পূর্ণ সংখ্যাটাকে আমি ভগ্নাংশে কাস্ট করে ফেলছি, টাইপটাকে চেঞ্জ করে দিছি, এটাকে বলে টাইপ কাস্টিং। চেঞ্জ করে তারপরে এভারেজের ভিতরে রেখে দিছি। এই লাইনটা যদি বোঝা হয়ে থাকে, আমি তোমাদের কোশ্চেনগুলো নিব, একটু ধৈর্য ধরো, একটু ধৈর্য ধরো, আমি তোমাদের সব কোশ্চেন নিব। ফাইনালি জাস্ট প্রিন্টএফটা বুঝাই দিই, তাহলে আই থিঙ্ক এটা শেষ হয়ে যাবে। এই লাইনটা কি বোঝাচ্ছে? প্রিন্টএফ বলছি আউটপুট দেখানোর জন্য, এবং বলছিলাম যে এখানে এই যে এই দুইটার ভিতরে তুমি যেটা লিখবা তাই প্রিন্ট করে দিবে তোমাকে। এইখানে প্রিন্ট করতে গিয়ে আমি দুইটা জিনিস এক্সট্রা লিখছি, এখানে এক্সট্রা লেখা আছে, একটা হচ্ছে এই যে ফরওয়ার্ড স্ল্যাশ এন, সরি এটা ব্যাকওয়ার্ড স্ল্যাশ, তো এটা তাহলে এই স্ল্যাশ এন, এটা মানে কি? এটাকে বলা হয় এসকেপ ক্যারেক্টার, এসকেপ ক্যারেক্টার, এসকেপ ক্যারেক্টার। এসকেপ ক্যারেক্টার দিয়ে কি করে ভাইয়া? এটার কাজ আছে, একটা স্পেশাল মিনিং আছে। এটা মানে হচ্ছে লাইন ব্রেক দেওয়া। তোমরা এইচটিএমএল এর মধ্যে বিআর দিয়ে লাইন ব্রেক দেওয়া হয়তো না, যে পরের লাইনে চলে যাও। এইখানে সি প্রোগ্রামিং এ ব্যাকওয়ার্ড স্ল্যাশ এন দিতে হয়, স্ল্যাশ এন। এটা দিলে কি হবে, তোমার যে লাইনে কাজ করতেছিল সে পরের লাইনে ধুপ করে চলে যাবে, মানে পরের লাইনে চলে যাবে। তাহলে এটা মানে হচ্ছে নেক্সট লাইন। তাহলে ফরওয়ার্ড স্ল্যাশ লিখে দিই, ফরওয়ার্ড না ব্যাকওয়ার্ড, আচ্ছা এই স্ল্যাশ এন মানে হচ্ছে পরের লাইনে যাও, এটা মানে হচ্ছে পরের লাইনে যাও, এটাকে বলা হয় স্কেপ ক্যারেক্টার। আর ভেতরে যে লেখা আছে সেটা তো শো করবেই, এই যে এই লেখাগুলো তো অটোমেটিক প্রিন্টএফ এর ভিতরে যেহেতু এটা শো করবে। এখন খেয়াল করো, আমি তো রেজাল্ট শো করতে চাই, তাহলে আমি কি করবো, আমি সামের ভিতরে সেটা শো করতে চাই না, তাহলে আমি এই যে পার্সেন্ট ডি নামে একটা জিনিস দিব। এই যে বলছিলাম পার্সেন্ট ডি মানে ডেসিমাল পূর্ণ সংখ্যা, তাহলে পার্সেন্ট ডি দিয়ে আমি ওই যে প্রিন্টএফ এর এই কাজটা শেষ করে কমা দিয়ে সাম লিখে দিব। তার মানে কি, এই যে সাম লেখা মানে কি, সামের ভ্যালুটা গিয়ে এই প্রিন্টের ভিতরে শো করবে। এখন এখানে যদি আমি যে অ্যাভারেজ লাগাই দাও, অ্যাভারেজ দাও, তাহলে কি হবে, অ্যাভারেজের ভ্যালুটা শো করবে। তাহলে আমি জানি সাম হচ্ছে একটা ইন্টিজার টাইপের ভ্যারিয়েবল, এবং আমি সামকে শো করতে চাচ্ছি, এই জন্য আমি পার্সেন্ট ডি দিয়েছি এখানে। আবার আমি যদি একটা ফ্লোটিং পয়েন্ট, আমরা তো বলছিলাম অ্যাভারেজ মানে অ্যাভারেজ একটা ফ্লোটিং পয়েন্ট নাম্বার, মানে এটা টাইপ হচ্ছে ভগ্নাংশ। তাহলে যখন আমি ভগ্নাংশকে শো করতে চাবো, দেখো সেম ফাংশন লিখেছি, সেম ফাংশন লিখেছি, কিন্তু আমি এখানে এই যে পার্সেন্ট এফ দিয়েছি, ডি না দিয়ে। তাহলে ফ্লোটিং পয়েন্ট বা ফ্লোটিং টাইপের বা ভগ্নাংশ সংখ্যা প্রকাশ করার জন্য, আউটপুট দেখানোর জন্য তোমাকে পার্সেন্ট এফ দিতে হয়, আর ডেসিমাল বা ইন্টিজার টাইপের সংখ্যাকে নিয়ে কাজ করার জন্য তোমাকে পার্সেন্ট ডি দিতে হয়। এখন তুমি আমাকে বলবা ভাইয়া এখানে তো পার্সেন্ট এফ নাই, এখানে তো পার্সেন্ট পয়েন্ট টু এফ আছে। আচ্ছা, পার্সেন্ট এফ এবং পার্সেন্ট টু এফ এর মাঝে পার্থক্যটা বলে দিই। পার্সেন্ট এফ মানে হচ্ছে কি, একটা ফ্লোটিং পয়েন্ট নাম্বার, মানে একটা ভগ্নাংশ সংখ্যা, ইনপুট বা আউটপুট। স্ক্যানএফ এর ভিতরে পার্সেন্ট ডি দিতে হয়, আউটপুটের দেখাতে হলে পার্সেন্ট ডি দিতে হবে, মানে এটা দিতে হবে। আর পার্সেন্ট পয়েন্ট, পার্সেন্ট পয়েন্ট টু এফ মানে কি জানো? এটা মানেও সিম্পল, এটা মানে হচ্ছে তুমি এফ দিয়ে বুঝতে পারবে এটা একটা ফ্লোটিং পয়েন্ট অবশ্যই,
এটা একটা ফ্লোটিং পয়েন্ট, মানে ভগ্নাংশ নাম্বার, কিন্তু সেই ভগ্নাংশ কত ঘর পর্যন্ত দিবা, ভগ্নাংশের পরে কত ঘর থাকবে সেটা বোঝানোর জন্য 0.2 দেওয়া হয়েছে। তার মানে দশমিকের পরে 2 ঘর দিবা। সে বোঝাচ্ছে তুমি দশমিকের পরে 2 ঘর দিয়ে শো করবা। এমন হতে পারে না দশমিকের ঘরে তুমি 4 ঘর পর্যন্ত নাম্বার চাও, তাহলে এখানে 0.4f দিতে হবে। আর 0.2f দিয়ে মানে কি, দশমিকের পর 2 ঘর পর্যন্ত সে তোমাকে শো করবে, 2 ঘর পর্যন্ত নাম্বার শো করবে। এখন কোনো কমেন্ট করিও না, আমি এখনই কমেন্টে তোমাদের যাচ্ছি, জাম্প করতেছি। তাহলে এখানে আমি মেইনলি কোন লাইনে কাজটা করলাম সেটা যদি লাইনটা লিখে দিই, আমরা কাজ করলাম হচ্ছে প্রিন্ট এফ, মানে আমি যেহেতু সামটা শো করতে চাচ্ছি, প্রথম একটা ফাংশন বোঝাচ্ছি, তার ভিতরে ডাবল কোলন দিয়ে বুঝাইতে হয় যে কি লিখা লিখতে চাই। সেখানে আমি একটা স্পেশাল ক্যারেক্টার দিয়েছিলাম, এই যে এটা স্ল্যাশ এন। স্ল্যাশ এন মানে কি সেটার কাজ এই যে এখানে লিখে দিয়েছি। তারপরে লিখবো যে দ্য সাম ইজ, সাপোজ কথা লিখবো আমি যে দ্য সাম ইজ। এখন সাম স্টোর করা আছে বলতো, সাম নামের যে ভ্যারিয়েবলটা ছিল সেখানে স্টোর করা আছে। এখন সেটা তো একটা ইন্টিজার ভ্যালু, তাহলে সেই ইন্টিজারটাকে এখানে শো করার জন্য আমি কি দিব, পার্সেন্ট ডি লিখব। শেষ। পার্সেন্ট ডি মানে কি একটা ইন্টিজার টাইপের ভ্যালু, কিন্তু কোন জায়গা থেকে আনবো সেটা তো বলি নাই। সেটা বলার জন্য এই যে এখানে একটা কমা দিয়ে তোমাকে বলে দিতে হবে কোন জায়গা থেকে আনবা। সাম নামে যে বক্সটা ছিল তোমার সেই বক্স থেকে নিয়ে আসবে। এই তো শেষ। এটা ছিল তোমার সেকেন্ড লাস্ট লাইন। আর পরের লাস্ট লাইন সেম ছিল, জাস্ট এখানে একটু পার্থক্য ছিল, যেহেতু আমি অ্যাভারেজটা শো করতে চাচ্ছিলাম তখন এখানে ছিল হচ্ছে তোমার পার্সেন্ট 0.2f, কমার পরে ছিল এফইচ। এই বাকি সব সেম। মোটামুটি একটা সি প্রোগ্রামের যাবতীয় যা কিছু ছিল মোটামুটি সবকিছু এখানে আই থিঙ্ক কভার করে ফেলছে। এই লাইনটা এক্সপ্লেন করলাম, এন্ড সবার লাস্টে এই যে ক্লোজিং ব্র্যাকেট। প্রত্যেকটা জিনিস বুঝেছো কিনা আমি একটু কমেন্টে দেখতে চাই। ঠিক আছে, আমি স্ক্রিন শেয়ারটা অফ করছি, কমেন্টে যাচ্ছি, কমেন্টগুলো দেখতে চাই যে তোমরা কি বলতে চাচ্ছ। এখন কমেন্ট করতে পারো, হ্যাঁ। ওকে, দশমিকের পরে 5 ঘর শো করতে চাইলে পার্সেন্ট 0.5f দিব। ভাইয়া আমাদের তৃতীয় অধ্যায় ডিজিটাল ডিভাইস অধ্যায়টা করানো হবে না? হ্যাঁ ভাইয়া, তোমাদের তো এখনো চ্যাপ্টার শেষ হয়নি, চ্যাপ্টার 1 বাকি আছে, 2 বাকি আছে, 6 বাকি আছে, শেষ হবে। দশমিকের পর 4 ঘর নিতে চাইলে পার্সেন্ট 0.4f দিবা, 0.4f দিবা, তাহলেই হয়ে যাবে। অ্যাটাচমেন্ট, একটা অ্যাটাচমেন্ট কি দিয়েছো? হ্যাঁ জটিল, এটা তো অনেক জটিল, এটা নতুন একটা ভাষা শিখছো তোমরা, মানে এই মানে ইটস ভেরি কমপ্লেক্স। হ্যাঁ, লাস্টের এন্ডিংটা আবার একটু বোঝান, মানে কোন এন্ডিংটা ভাই, ওই যে ক্লোজিং ব্র্যাকেটটা? আমি একটু আগেও দেখি যে তোমরা কিছু বলছিলা কিনা। আচ্ছা, সাম ডিভাইডেড বাই 3 এর আগে ফ্লোট না দিলে কি সমস্যা হবে কিনা? কোনো সমস্যা হবে না, শুধু তুমি দশমিকের পরে অংশটা পাবা না, মানে শুধু 3 পাবা, ভাগফল যেটা ভাগফলের পূর্ণ সংখ্যাটা পাবা। বাট আমি তো চাই ভাগফলের পুরোটা একবারে আসবে 3.333 সহ, এই জন্য আমি এটাকে জোর করে ফ্লোট বানাই দিলাম। এই তো আজকে মোটামুটি বুঝতে পারছি, শুধু আজকে না, আরো সামনে গেলে দেখবা যে একদম সব বুঝে যাবে। বাট একটু লেগে থাকতে হবে, একটু লেগে থাকতে হবে, হ্যাঁ। তোমাদের নতুন ভাষা শেখাচ্ছি, একটু সময় লাগবে, ইট উইল টেক সাম টাইম ডেফিনেটলি। ভাইয়া ডি এর আগে পার্সেন্টটা কি মিন করে? আচ্ছা, পার্সেন্ট দিয়ে বোঝাচ্ছি এটা একটা ফরম্যাট স্পেসিফায়ার, মানে এটার কোন টাইপের অবজেক্ট বা কোন টাইপের ভ্যালু সেটা বোঝানোর জন্য তোমাকে পার্সেন্ট দিতে হবে। যেমন তুমি তুমি বলতা যে ভাইয়া ফার্স্ট ব্র্যাকেট সেকেন্ড ব্র্যাকেট দেওয়ার কি দরকার ছিল, এটা হচ্ছে গঠন, স্ট্রাকচার। ঠিক আছে, ডেনিস রিচি এভাবেই স্ট্রাকচার করে গেছে ল্যাঙ্গুয়েজটাকে। তাহলে পার্সেন্ট ডি দিয়ে আমি বোঝাচ্ছি
এটা একটা এইভাবে লিখতে হয় এবং ডি এর জায়গায় এফ হতে পারে। এফ মানে হচ্ছে ফ্লোটিং পয়েন্ট, ডি মানে হচ্ছে ডেসিমাল টাইপের একটা পূর্ণ সংখ্যা। তাহলে পার্সেন্ট দিয়ে বোঝাচ্ছি এটা ফরম্যাট স্পেসিফায়ার। আচ্ছা ভাইয়া রিটার্ন জিরো নাই কেন? আচ্ছা রিটার্ন জিরো লেখার কোনো দরকার নেই। তোমরা অনেক প্রোগ্রামের লাস্টে দেখবে রিটার্ন জিরো লেখা। সেটা মানে কি জানো? ধরো প্রোগ্রামটা কাজ করে শেষ করে তোমাকে যদি বলে যে তুমি লাস্টের লাইনে লিখে রাখছো রিটার্ন জিরো, এখন প্রোগ্রামের কাজ শেষ করার পর সে তোমাকে বললো যে প্রোগ্রাম সাকসেসফুলি রিটার্ন জিরো। তার মানে কি? তুমি 100 লাইনের কোড লিখে লাস্টের লাইনে লিখে রাখছিলা যে রিটার্ন আমাকে জিরো রিটার্ন করবে, এবং তুমি আউটপুটেও দেখতে পাচ্ছ লাস্টে জিরো রিটার্ন করছে। তার মানে কি? তোমার কাজটা হয়েছে। বাট এখন যদি প্রোগ্রাম কিছু লাস্ট প্রোগ্রামে তুমি রান করার পর দেখলা প্রোগ্রামে লাস্টে লিখে আছে প্রোগ্রাম রিটার্ন উইথ মাইনাস সামথিং সামথিং সামথিং, মানে কোনো উল্টাপাল্টা একটা ভ্যালু। তার মানে কি? তুমি কিন্তু কোডে বলে দিছিলা লাস্টে আমাকে জিরো রিটার্ন করবা, কিন্তু তুমি রান করে দিতে পারছো সবার লাস্টে তোমাকে অন্য একটা সংখ্যা রিটার্ন করতেছে। তার মানে কি? তোমার কোথাও ভুল হয়েছে, মানে হয়তো প্রোগ্রামটা কাজ করে নাই। তাহলে এই যে তুমি বুঝতে পারবা কিনা, তোমার বোঝার সুবিধার্থে তুমি রিটার্ন জিরোটা লিখে রাখছিলা। যদি প্রোগ্রাম কাজ করে তোমাকে বলে যে প্রোগ্রাম রিটার্ন জিরো, তার মানে তুমি তোমার কোড সব কাজ করেছে। বাট প্রোগ্রাম যদি লাস্টে লিখে থাকে যে না প্রোগ্রাম রিটার্ন উইথ অন্য কোনো ভ্যালু, তাহলে মনে করবা যে না তোমার হয়তো কাজ হয় নাই। ফ্লোটের বিষয়টা আবার বোঝান। আমরা অনেক ধরনের সংখ্যা নিয়ে কাজ করি, দশমিক সংখ্যা, তারপর হচ্ছে মানে পূর্ণ সংখ্যা, ভগ্নাংশ সংখ্যা। তাহলে আমি কেমন, যেমন ধরো ভাগফল, কোনো কিছুর ভাগফল বা কয়েকটা সংখ্যার গড়, এগুলো কিন্তু ভগ্নাংশ হতে পারে। তাহলে এগুলোকে তুমি যদি পূর্ণ সংখ্যা হিসেবে স্টোর করে রাখো তাহলে কি হবে? সে ভগ্নাংশটাকে বাদ দিয়ে দিবে। বাট আমি তো চাই ভগ্নাংশ ভাইয়ার মেবি নেট প্রবলেম, সবাই একটু ওয়েট করেন, ভাইয়া খুব জলদি চলে আসবেন।
ভাইয়া আস্তে আস্তে আপনারা সবাই জানিয়ে দিন কে কোথা থেকে আছেন, কে কোন কলেজ থেকে আছেন। আমাদের সাথে অনেকেই আছে, যদিও প্রথম দিকে স্টুডেন্ট সংখ্যা প্রায় 1000-2000 ক্লাস করতো, এখন মাত্র ক্লাসে আছে হচ্ছে 59 জন। আমাদের সাথে আছে ফারজানা ইসলাম, ফাহমিদা আফরিন, রিপা খাতুন, শিফাত সিহাব, এমডি নাইম সরকার, পিএ শিমুল খান পলাশ, তানভীর চৌধুরী, শাফিউল ইসলাম, মাহমুদ হাসান, সুমাইয়া জাহান ঐশী, সাকিব আল হাসান আছে টাঙ্গাইল থেকে। আমাদের সাথে আছে নাজমুল সাকিব, শামিমা পারভিন, রুদ্রা মন্ডল, শাম্মী আলম, মাহমুদ হাসান, তুষার, ফাহমিদা ইসলাম আছে নবাবগঞ্জ সরকারি কলেজ চাঁপাইনবাবগঞ্জ থেকে। আছে ফুয়াদ ইন্তিসার, চমক সরকার আছে, তানভীর চৌধুরী, সুমাইয়া জাহান ঐশী, ফাহিম নূর আছে চট্টগ্রাম থেকে, তুষার আছে জামালপুর থেকে। আমাদের সাথে মমতাজ আজাদ আছে, রজত নন্দী আছে, হাসিবুল হাসান শান্ত আছে আমাদের সাথে, আশিকুজ্জামান জয় আছে ময়মনসিংহ থেকে, রুবিনা নাজনীন আছে চট্টগ্রাম থেকে, মেহেদী হাসান আছে রাজশাহী গভর্নমেন্ট মডেল স্কুল অ্যান্ড কলেজ থেকে, ফারজানা ইসলাম আছে সিরাজগঞ্জ থেকে, দিবাধার আছে কুয়েট স্কুল অ্যান্ড কলেজ থেকে, চুয়েট স্কুল অ্যান্ড কলেজ। জান্নাতি নূর আছে ঢাকা থেকে, সাবিবা রহমান আছে আমাদের সাথে, উম্মে নাফিসা আছে রাজশাহী থেকে, সাকিব আল হাসান টাঙ্গাইল থেকে, এসডি রাহুল আছে সিলেট থেকে, ইস্মিতা চৌধুরী গভর্নমেন্ট কমার্স কলেজ চিটাগং, কবির হোসেন আছে জামালপুর থেকে, মির্জা মাহফুজ হাসান আকাশ আছে ময়মনসিংহ থেকে, নাইম সরকার আছে, অ্যাঞ্জেল লিমা আছে বরিশাল থেকে, নূরজাহান খানম আছে সিরাজগঞ্জ থেকে। আমাদের সাথে সাইমা আছে কুমিল্লা থেকে, সামিয়া জাহান আছে সিলেট থেকে, চমক সরকার আছে নাটোর থেকে, আশরাফুল নেসা ইভাও আছে নাটোর থেকে, ফুয়াদ ইন্তিসার আছে চট্টগ্রাম থেকে, প্রফেসর কামাল উদ্দিন চৌধুরী কলেজ, সুমাইয়া জাহান ঐশী, পিএ শিমুল খান পলাশ সরি উনি কারো কমেন্টে রিপ্লাই করেছে। আবরার আছে চিটাগং ইউনিভার্সিটি ডিবেটিং সোসাইটি থেকে। ওমা সিরাজাম মুনিরা আখি আছে, সিরাজাম মুনিরা আখি জিজ্ঞাসা করছে আবার কি শুরু হয়েছে। আপু আসলে ভাইয়ার মেবি নেট প্রবলেম হয়েছে, তো ভাইয়া কখন আসবে সেটা তো আমি জানি না, তাই আপনাদের সাথে আড্ডা দিচ্ছি। সবাই একটু ওয়েট করেন, আমি জেনে জানাচ্ছি। ভাইয়াকে কল দিয়ে দেখতেছি ভাইয়ার কি প্রবলেম হচ্ছে, আজকে ক্লাস নিবে কিনা।
আচ্ছা ভাইয়া কল রিসিভ করছে না, তাই আজকের ক্লাসটা এ পর্যন্তই থাকুক। পরবর্তী ক্লাস শিডিউল অনুযায়ী হবে, আর যদি এক্সট্রা ক্লাস নেওয়া হয় তাহলে আপনাদের গ্রুপে জানিয়ে দেওয়া হবে। তো আজকের মতো এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ।